আসসালামু আলাইকুম বন্ধুরা। গরমে তো সবাই অস্থির, তাই না? গত কয়েকদিনে ঢাকার যে কি একটা হাল, সে তো আপনারা সবাই দেখেছেন। তাই আমি আর সহ্য করতে না পেরে প্ল্যান বানিয়ে ফেললাম ঠান্ডা কোনো জায়গায় যাবার জন্য। আর বাংলাদেশের আশেপাশে এরকমের যদি ঠান্ডা জায়গা বলি, তাহলে সবার আগে মাথায় আসে সিকিম অথবা মেঘালয়ের কথা। আর এই সিরিজে আমরা ঘুরে দেখব সিকিম আর মেঘালয়। আমরা ঘুরে দেখব তাদের সৌন্দর্য এবং কীভাবে কম খরচে আপনি সেখানে ঘুরতে পারবেন। আর এই পর্বে আপনি দেখতে পাবেন ঢাকা থেকে আমাদের লালমনিরহাটে ট্রেন যাত্রা এবং সেখান থেকে আমরা কি করে শিলিগুড়ি পৌঁছালাম। তো চলুন শুরু করা যাক। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, কারণ অনেক সময় ভিডিওতে লাইক আপনার সাবস্ক্রাইবের চেয়েও খুব বেশি গুরুত্ব বহন করে। সেই গতকালকের পরিকল্পনা নেওয়ার পরে এখন আমরা যাচ্ছি বুড়িমারি এক্সপ্রেসে চ্যাংরাবান্ধার দিকে। এখন বাজে সকাল 8টা আর আমাদের ট্রেন ছাড়বে হচ্ছে 8:30টার দিকে। আর আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, তারা চাইলে আমার চ্যানেলটা একটু ঘুরে আসতে পারেন। আমি এরকমের অনেক ভিডিও আপলোড দিই। হয়তোবা ওই টাইপের ভিডিও অন্য কারো কাছে দেখবেন না, কিন্তু আমার কাছে দেখতে পাবেন। তো চলুন আমরা চলে যাই সামনে। এই হচ্ছে আমাদের ট্রেন বুড়িমারি এক্সপ্রেস। আর আজকের আমাদের কোচ নাম্বার হচ্ছে গহ। আর আজকের আমরা এসি কোচগুলোই নিচ্ছি, কারণ ভাই এত গরম, এই গরম দিয়ে যেহেতু বাঁচতে চাইতেছি, এই কারণে এসি কোচটাই নেয়া। আর আমাদের খরচ পড়েছে পার পারসন তো 950 টাকার মতো করে। এই হইতেছে ভিউয়ার্স আমাদের কোচ। এখন আমরা আমাদের কোচের ভিতরে যাইতেছি। আশা করা যায় একটা দারুণ জার্নি হবে। যদি এটার ফিচারগুলো বলি, এখানে একটা আপনার টেবিল আছে। টেবিলের ভিতরে আমি ছুরিকে খেতে পারবো, অথবা চাইলে আমার ল্যাপটপটাও ইউজ করতে পারবো যদি কিছু কাজ করা লাগে। আর এই হচ্ছে জানালা, এই হচ্ছে আমার ব্যাগ। এমনিতে ভালো আছে। আপনারা জানেন যে পেপারস অফ ব্যবহার নিয়ম হচ্ছে শুকনো হাতে ধরতে হয়, ভেজা হাতে ধরা যাবে। ট্রেন প্রায় 1 ঘন্টা দেরি করে ছাড়ছে। এখন আমরা যাইতেছি হিলগার্ডের দিকে। ওই যে দেখেন তুরাগ বাস। আর উত্তরবঙ্গের ট্রেনগুলো এরকমই দেরি করে, আমরা সবাই জানি যে তারা টাইম মতো চলতে পারে না। আর কিছুক্ষণের ভিতরে আমরা উঠতে চাচ্ছি যমুনা সেতুতে। ওটা কিছু প্রায় এসে উঠছে। এই যে দেখেন যমুনা সেতুর পাশ দিয়ে এই যেতেছে। এখানে ওঠার আগে দেখেন অনেক গাছপালা লাগায় রাখছে। আর নতুন যে আপনার ইটা বানাচ্ছে রেলওয়ে যে লাইনটা, শুধুমাত্র ওটা স্পেসিফিক্যালি রেলওয়ের জন্য। আদমকে 2 লেনের, এখানে হচ্ছে আপনার শুধুমাত্র 1 লেনের এবং স্পিড খুব বেশি দেওয়া যায় না। তার ভিতরে 2টা লেন থাকবে, যার কারণে একই সাথে আপনার একটা ট্রেন যেতে পারবে এবং একটা ট্রেন আসতে পারবে। যার কারণে এইখানে যে একটা ব্যাকলগ হয়ে যায়, যে ওইখান থেকে একটা ট্রেন আসবে, আসার পরে এইখান থেকে যাবে, এই সমস্যাটা আর নতুন যে ব্রিজটা ওটা হওয়ার পর ওটা আমরা পাবো না। আপনার উত্তর অঞ্চলের সাথে সরাসরি ঢাকা শহরের কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না, যেমনটা আমরা দেখছিলাম যে দক্ষিণ অঞ্চলের জন্য। দক্ষিণ অঞ্চলের সাথেও কিন্তু আপনার ঢাকার সাথে পদ্মা সেতুর আগে সরাসরি কোনো সড়ক ব্যবস্থা ছিল, তখন ফেরি হয়ে পার হয়ে যেতে হতো, যেটা অনেক সময় লাগতো। আর একটা বিষয় এখানে ভালো করে খেয়াল করা যায় যে আপনার পুরো নদীটাতে পুরো চড়ে ভরে গেছে, শুধুমাত্র এইখানে কিছু জায়গা বাদে। আপনার ওই সামনে ওইখানে চড়, ওই দিকে চড়, পিছনেও আমরা যখন দেখতেছিলাম এই দিকটাতে, এখানেও পুরো চড়ে ভরে গেছে। ব্রিজটার কাজ কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি একেবারে আপনার গাঁও, গ্রাম, ধান ক্ষেত, সেগুলোর ভিতর দিয়ে। মাঝে মাঝে আমি অবাক হই, লাইক আপনি বাসে বা গাড়িতে করে যখন যাবেন, তখন এই বিষয়টা হয়তো বা উপলব্ধি করবেন না, কিন্তু যখন ট্রেনে করে যাবেন, কারণ ট্রেনগুলো একেবারে আপনার যে কোনো গাঁও বা গ্রামের একেবারে মাঝ দিয়ে যায়।
মনে হয় যে এই গাঁওটা, এই গ্রামটা পুরো আপনার হাতের কাছে, আপনার হাতের পাশেই একেবারে ধান ক্ষেত চলে যাইতেছে। তো ভিউয়ার্স, আমরা এখন আছি আব্দুলপুর জংশনে। এটা এখন কই আমি নিজেও জানি না, বাট যে জিনিসটা ইন্টারেস্টিং, এটা কিন্তু অনেক বড় একটা জংশন। আপনি দেখবেন এই পাশে আপনার একটা লেন আছে, ওই পাশে আরও 4টা লেন আছে। যদিও এইটা আপনার 1 গেজের, কিন্তু ওগুলো হচ্ছে ডুয়েল গেজের। আর সামনে আপনার একটা বিশাল বড় একটা বট গাছ আছে। সামনে দেখতেছি যে আপনার আইসক্রিম বিক্রি করতেছে। আগে যারা গ্রামে গেছেন বা গ্রামের ফিল পাইছেন, তারা হয়তো বা দেখছেন এরকমের গাড়িগুলোতে করে আপনার আইসক্রিম বিক্রি করা হয়। একজন এসে আইসক্রিম কত করে? আইসক্রিম 10 টাকা। কোনগুলো দেখি তো কি কি আছে? কুলফি আইসক্রিম হবে ভালো। কুলফি 10 টাকার দেন তো। ভালো ভালো। ওর সাথে একটা কি আছে? গ্রামের জায়গাগুলো তো দেখতেই দারুণ লাগে। এই হচ্ছে আমাদের 10 টাকার কুলফি আইসক্রিম। খারাপ না ভাই, আসলে মজা লাগে। যদিও আসার কথা ছিল 6টায়, কিন্তু এখন বাজে হচ্ছে 8:30। এখন আমাদের আজকের রাতটা এখানে আশেপাশে কোনো একটা হোটেলে থাকা লাগবে, এই ছাড়া আর কোনো অপশন দেখছি না। তো ভাই, এখানে আমরা অর্ডার দিচ্ছি হচ্ছে আজকের রাতের জন্য। প্রথম হইতেছে চিকেন রোল, এটা 20 টাকা করে। আজকের রাতের মেইন কোর্স হিসেবে আমরা নিচ্ছি সবজি এবং পরোটা। সবজিটা আসলেই দারুণ, না পুরো পুঁই শাক, তারপরে এটা মেবি কুমড়া, একেবারে তাজা সবজি দিয়ে বানানো। আমি আসছি লালমনিরহাট রেলওয়ে স্টেশনে। আর গতকালকের রাতে আপনার এই তাপমাত্রা ছিল মাত্র 28 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু তার চেয়েও বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে এটার ফিলস লাইক ছিল 21 ডিগ্রি সেলসিয়াস। তার মানে মনে করেন আমরা শীতকালে যে তাপমাত্রা পেতাম, এখানে গরমে সেই তাপমাত্রা পাওয়া যাইতেছে। আর ঢাকায় এই মুহূর্তে তাপমাত্রা পাওয়া যাচ্ছে প্রায় 47 ডিগ্রি। আপনার ফিলস লাইক যদি বলি, আপনার মনে হবে যে প্রায় 47 ডিগ্রি সেলসিয়াস, সেইখানে এখানে মাত্র 21 ডিগ্রি সেলসিয়াস। কত ঠান্ডা! আর আরও একটা জিনিস যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে যে আপনার লালমনিরহাট স্টেশনটা অনেক বড়। আপনি যদি দেখেন এখান থেকে ওই পর্যন্ত কমপক্ষে এখানে 8-9টার মতো লেন আছে। তো আমি একটু রিসার্চ করলাম যে এত লেন কেন এইখানে। যেটা রিসার্চ করে জানতে পারলাম সেটা হচ্ছে যে এখানে ধরলা নদী ছিল। তো ধরলা নদীর উপরে যে ব্রিজটা ছিল, তাতে ওঠার আগে আপনার ট্রেনগুলো সাধারণত লালমনিরহাট এই স্টেশনের ধারেই অপেক্ষা করতো। যখন ওখান থেকে একটা ট্রেন চলে আসতো, তারপর এখান থেকে ওই ট্রেনটা ছেড়ে চলে যেত। এই এলাকাসমূহের ভিতরে এই স্টেশনটা অন্যতম বড় একটা স্টেশন। আর এই স্টেশনের আশেপাশে আপনি প্রচুর পরিমাণে ব্রিটিশ স্থাপত্য দেখতে পারবেন। এখানে আপনার পুরো লাল বিল্ডিংগুলোতে ভরা। এই যে দেখেন আরও একটা ছাগল, দেখি তো এটা ভালো ছাগল। এই ছাগল দাঁড়া দাঁড়া দাঁড়া, এই দাঁড়াইতে গেছি না, চুপচাপ দাঁড়ায় থাক, আবার ভয় পাও আমারে। এই কি কেমন আছো? এদিকে 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 এদিকে। আমাদের বুড়িমারি যাওয়ার জন্য যে ট্রেনটা, ওটা এসে পড়ছে, কিন্তু মোটামুটি পুরো ট্রেনটাই ফুল। কি সাকিব, পিছনে চল। হ্যাঁ হ্যাঁ, ওদিকে মানুষ কম, দেখ ওই যে দেখ ভিতরে অনেক জায়গা আছে। না না, ভিতরে জায়গা আছে তো, ওই যে দেখ, ওই যে বসার জায়গা, ওই যে এই এদিকে এদিকে। ওকে ওকে, সরেন তো একটু। ভাইয়া বসু, এখন আমরা আছি বুড়িমারি কমিউটারে। এটা প্রতিদিন সকাল 8টার দিকে যদিও সময়, যে এখান থেকে আপনার বুড়িমারির উদ্দেশ্যে ছেড়ে যায়। লালমনিরহাট থেকে বুড়িমারির দূরত্ব হচ্ছে 84 কিলোমিটার।
আর এখানে খরচ পড়ে হচ্ছে আপনার 45 টাকা করে পার পার্সন। যদি দেখা যায় তাহলে এটা বাস ও অন্য সব যানবাহনের চেয়ে অনেক বেশি সাশ্রয়ী। এখানে আপনার কতক্ষণ দাঁড়াবে জানি না, বাট ভালো সময় দাঁড়াচ্ছে। আপনার এখানে অসাধারণ একটা ঘ্রাণ আসতেছে। যদিও এটা ছাড়ার সময় ছিল প্রায় 8টায়, প্রায় 30 মিনিট পর ছাড়ছে। সময় এমনি বসে বসে নামাজও পড়ছে। এখন বাজে 11টা 20। আমরা এখন আসছি বুড়িমারি। এখান থেকে আপনার ভারত খুব কাছে, তো যার কারণে আপনি দেখবেন প্রচুর পাথর ভাঙা চলতেছে এখানে। আর এখান থেকে এখন আমরা যাবো বর্ডারে। ওই সামনে আপনার ইন্ডিয়ান অনেক ট্রাকও দেখা যাইতেছে। এখান থেকে আপনার 0 পয়েন্ট বা বর্ডার প্রায় 1.4 কিলোমিটার। আর আমাদের যে ট্রেনটা ওটা এখন ছেড়ে যাবে, সামনে আপনার ইঞ্জিন নিয়ে যাচ্ছে। ওটা নিয়ে যাওয়ার পর ওটা আবার পিছনে আসবে, তারপরে এটা আবার যেখান থেকে এসেছে ওখানে চলে যাবে। আমরা যে বর্ডারের পাশে এসে পড়েছি তা আপনারা এই পাথরগুলো দেখে বুঝতে পারবেন। জাফলংয়েও প্রায় সেম একটা অবস্থা, অনেক পাথর। আপনারা যারা আমার আসামের সিরিজটা দেখছিলেন নর্থ ইস্ট ইন্ডিয়ার, সেখানে দেখবে একটা ট্রেনে আমি যখন যাচ্ছিলাম সেখান থেকে আমি দেখাইছিলাম যে ইন্ডিয়াতে কি পরিমাণ পাথর থাকে, বিশেষ করে আসামের আশেপাশে। নেপাল 650 কিলোমিটার এখান থেকে। প্রথমে দেখবেন যে বুড়িমারি স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ, এই সাইনবোর্ডটা, এর ভিতরে গিয়ে আপনাদের সব কার্যক্রম কমপ্লিট করতে হবে। ভিতরে আপনার জনতা ব্যাংক আছে, ওই জনতা ব্যাংকে আপনার টাকা দিবেন 1000 টাকা। ওইখানে আপনার ইমিগ্রেশন পুলিশ আছে, ওখানে আপনার পাসপোর্ট জমা দিবেন, কিছুক্ষণ পরে আপনাকে ডেকে তারপর নিয়ে যাবে। আমাদের বাংলাদেশের কাজকর্মের মধ্যে শেষ। আমরা আমাদের সম্পূর্ণ যে ইমিগ্রেশন প্রসেস সেটা শেষ করে এখন খেতে বসলাম। আমাদের হচ্ছে মাছ বলছি, আর আন্টি দিদা এখানে কয়েকটা সবজি, পাঁপড় আরও কয়েকটা জিনিস দিয়েছে। তো ভিউয়ার্স, আমরা এখন আছি চ্যাংরাবান্ধা বাজারে। এখান থেকে যাচ্ছি বাইপাস। ওখান থেকে আমরা বাসে উঠে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেব। আর চ্যাংরাবান্ধা থেকে আপনার শিলিগুড়ি বাইপাস পর্যন্ত আপনার খরচ পড়বে 10 রুপি করে। এখান থেকে আপনার বাসে করে 80 টাকা নেয়, কিন্তু এখানে একজন ভাই পাইছি, উনি বলতেছিল যে 100 টাকা করে এখানে যাওয়া যাবে। আর যেহেতু বাসের জন্য ওয়েট করতে হবে, তাই আমরা চিন্তা করেছি যে গাড়ি করে চলে যাই, যেহেতু খরচটাও রিজনেবল আছে। হ্যাঁ, আমরা এখন এসে পড়ছি শিলিগুড়ি। এইটাকে বলে হচ্ছে নৌকা চক। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। যেহেতু এতক্ষণ ধরে আমার ভিডিও দেখছেন, আশা করি ভিডিওটা ভালো লাগছে। আর এরকমের আরও অন্যরকম অনেক ভিডিও পাবেন। ভবিষ্যতে আমি আফ্রিকা যাচ্ছি, তো তারও অসাধারণ কিছু ভিডিও পাবেন আমার এখানে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অন্যরকম সব ভিডিওগুলো দেখার জন্য। এখন আমরা একেবারে শিলিগুড়ির মাঝে আসছি। আর এই যে চকটা বা এই মোড়টা, এটাকে বলে হচ্ছে বিবাদী চক। তো ভাই, আমি এখন আছি মহানন্দা নদীর সাইডে। আর মহানন্দা নদী আপনারা যদি জানেন অনেকে, সেটা হচ্ছে আমাদের তেঁতুলিয়া যে গ্রামটা আছে, ওই গ্রামের পাশ দিয়ে মহানন্দা নদী চলে গেছে। কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, আপনি যদি এখানে দেখেন যে এখানে মহানন্দা নদীর কী অবস্থা, তাহলে আপনার কিছুটা আফসোসই হবে যে একটা নদী যেটা বাংলাদেশে কিছুটা খরস্রোতা, এইখানে আপনার কি খারাপ একটা অবস্থা দেখেন। মানে একটা নালায়ও এর চেয়ে বেশি পানি থাকে। ওখানে মানুষ গোসল করতেছে, কিন্তু এখানে দেখেন পুরো ময়লা পানি। মানুষের শরীরটা কিভাবে নষ্ট হবে।
এখানে একটা গরু ভয় লাগতেছে, মোসাম্বি, এই আননোন ফলগুলো। তো ভাবলাম এক গ্লাস নিয়ে নেই। এক গ্লাস এখানে নিয়ে গেছে 30 রুপি করে। অরেঞ্জের মতো খুব বেশি টক না, বাট আবার মিষ্টিও না, খারাপ লাগে না, বাট দারুণ। আমরা নিয়েছি আরও এক গ্লাস আখের জুস। যদি সত্যি বলি খুব বেশি মজা না, মিষ্টিও না, কষকষ লাগে অনেক বেশি। সামনে তো দোকানদার আছে, তাই কিছু বলা যাবে না। आप उसको पकड़िए मैं खाता हूँ।